নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 11 এপ্রিল 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 257তম 257th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেবার কিছু নেই। সুতরাং আসুন, অহেতুক আমার প্রাককথনে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন এই বাকচক্রেরই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকে যে চিঠিটা পড়বো সেই চিঠিটা খুব অসাধারণ একটি চিঠি। এখনকার বলা হচ্ছে চিঠিটা মজার চিঠি না, অসাধারণ চিঠি। স্বামীজি ফ্রেঞ্চে লিখেছিলেন। প্রিয় মাদমোজেল, এবং ফ্রেঞ্চে চিঠিটা লিখেছেন, নিজেই লিখছেন যে চিঠিটা আমার নিজের এখানে, কিন্তু জানি না কোন নিয়তি আমার জন্য আজাব। আমার ফরাসি ভাষার চিঠিটা ভারী মজার, তাই নয় কি? তবে এটা আমার প্রথম প্রয়াস। একটি মানুষ
আমরা তো অনেকেই মনে করি, আমি মনে করি না, অনেকেই মনে করে যে খুব ভালো হিন্দি তারা জানেন। যারা উত্তর ভারতে পোস্টিং পান, তার চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো হিন্দি জানেন, তাদের হিন্দিতে চিঠি লিখতে বলবেন তো কলম চিবি আক হয়ে যাবে। যারা ও দেশে জন্মেছেন সে কথা আলাদা, কিন্তু যারা পরে কাজের ক্ষেত্রে গেছেন উত্তরপ্রদেশে বা বিহারে, তারা হিন্দি বলতে পারেন। আমরা শুনে মনে করি ভালো বলছেন, কিন্তু ব্যাকরণগত ভুল থাকে। বিবেকানন্দ চিঠি লিখতেন মানে কনফিডেন্সের লেভেলটা বুঝুন, কিভাবে ফ্রেঞ্চটাকে রপ্ত করে ফেলেছিলেন। মাদাম এমা কালভের যে জীবনীটি আছে, সেখানে তিনি বলছেন স্বামীজি ফরাসি ভাষায় গান গাইতে পারতেন। সুরটা তো ছিল, সুরের বোধ ছিল, নোট ছিল। জুলিয়ান রুসের একটি সিনে গান আছে সাউন্ড অফ মিউজিকে, ইফ ইউ নো দ্য নোটস টু সিং ইউ ক্যান সিং এনিথিং। স্বামীজির নোট লাগতো। তাই এমা কালভে যখন কলকাতা এসেছিলেন, যখন বিবেকানন্দের সমাধি মন্দিরে গিয়েছিলেন বেলুড় মঠে, সেখানে তিনি গান গেয়েছিলেন, কয়েকটি গান ফ্রেঞ্চ ফরাসি ভাষায়, স্বামীজি পছন্দ করতেন। তো চিঠিটা ফরাসি ভাষায় লেখা খুব কঠিন। অনেকেই আমরা যখন অন্য কোনো ভাষা জানি, তাদের সেই ভাষায় যখন চিঠি লিখতে পারছেন, তখন বুঝতে হবে চিঠিটা রক্তমজ্জে হারে মিশে গেছে স্বামীজি। কিন্তু সেখানে বলছেন যে আমার চিঠিটা মজার নয় কি, আমার ফরাসি ভাষার চিঠিটা ভারী মজার, তাই নয় কি? তবে এটা আমার প্রথম প্রয়াস। প্রথম প্রয়াসে চিঠি লিখে ফেলেছেন, এবং চিঠি লিখে ফেলে এখানে আমি খুব সুখী ও পরিতৃপ্ত আছি। অনেক বছর পর ভালো সময় কাটাচ্ছি। মাদমুজেল মানে মাদাম এমা কালভেকে চিঠি লিখছেন, এবং সে অনেক বছর পর আমি ভালো সময় কাটাচ্ছি। মা বুয়া সঙ্গে আমার এখানকার জীবনযাত্রা বেশ তৃপ্ত। রাশি রাশি বই, চারদিকে শান্তি, আমাকে পীড়িত করে এমন জিনিস এখানে নেই। আমি জানি না কোন নিয়তি আমার জন্য অপেক্ষা করছে। শুধু এইটুকুনি আজকে আমরা আলোচনা করব। চারদিকে রাশি রাশি বই, রাশি রাশি বই, চারদিকে শান্তি, আমাকে পীড়িত করে এমন জিনিস এখানে নেই। যার বাড়িতে স্বামীজি গিয়েছিলেন, তিনি ফরাসি ভাষা ছাড়া কিছু জানেন না, এবং তাকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে উপার্জন করতে হতো। এই ফ্ল্যাটটাও উপরে আমরা বাকচক্রের যে চিঠি নিয়ে আলোচনা করেছি, স্বামীজি বলছে যে সিঁড়ি ভেঙে উঠতে হয়, তাতে কোনো কষ্ট নেই, এবং তার সাদামাটা জীবন ছিল। কিন্তু স্বামীজির সঙ্গে অনেক জায়গায় তার আদর্শগত মিল ছিল। আমাকে মাঝে মাঝেই অনেকে জিজ্ঞেস করেন, এখন একটু বয়স হয়েছে বলে আমাকে কিছু বলেন না, কম বয়সে লোকে রেগে যেত। স্বামীজির যত বন্ধু বান্ধব সব পাশ্চাত্যে, কারণ এখানে তো বলার কেউ ছিল না। এখানে স্বামীজির কাজ আর কাজ। বেলুড় মঠে গুরু ভাইদের সঙ্গে আলোচনা করতেন, রঙ্গরসিকতা করতেন, কিন্তু অবকাশ তো স্বামীজির নেই। অবকাশের গল্পও হতো না। যেমন ধরুন, স্বামীজি প্রথমবার বিদেশ থেকে এসে গিয়েছিলেন মনমথনাথ ব্যানার্জির বাড়ি। সেই মনমথনাথ ব্যানার্জির বাড়ি দার্জিলিংয়ে ছিল, এবং দার্জিলিংয়ে স্বামীজি সেই বাড়িতে ছিলেন। স্বামীজি সেইখান থেকে বেলুড় মঠ কলকাতায় ফেরেন এপ্রিল মাসের শেষে, এবং 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। মনমথ মুখার্জির বাড়ির যারা গৃহবধূ ছিলেন, মহিলা ছিলেন, তারা দুপুরবেলায় খাওয়ার পরে একটু বিশ্রাম করছেন, গল্পগুজব। স্বামীজি বললেন, কি হলো? মেলে চলুন, ঘোড়ায় চড়তে হবে। ভাবুন, বাড়ির গৃহবধূদের 1897 সালে একজন ঘোড়ায় চড়াচ্ছেন, তিনি একজন গেরুয়া পরা সন্ন্যাসী। চিন্তা করতে পারেন স্বপ্নে? তখনকার দিন তো এখনকার বললে হবে না যে আমি গিয়ে ঘোড়ায় চড়ে ফেললাম। 1897 সাল, দার্জিলিংয়ের ম্যাল, এবং দার্জিলিংয়ে সাহেবরা যেতেন, বাঙালিরা অনুকরণ করার জন্য দার্জিলিং গিয়ে ওভারকোট পরতেন। সেইখানে দাঁড়িয়ে বাড়ির মেয়েদের স্বামীজি সেই ঘোড়ায় মেলে করে রয়েছেন। আমি দেখেছি, আমি ওই বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল বলে আমি দেখেছি, স্বামীজি বড় বড় 3 ডাইমেনশনাল সব পোস্টারের মতন নিয়ে এসেছিলেন। আঙুর আবার একটু ঘোরালেই সেটা আপেল হয়ে গেল, আবার একটু ঘোরালেই কলা হয়ে গেল। আমেরিকায় যেসব ফল পাওয়া যায় এখানে পাওয়া যায় না, সেখানে তিনি বাড়ির মেয়েদের জন্য নিয়ে এসেছিলেন। মানে শিকাগোয় গিয়েও বা ইউরোপে এসেও তাদের কথা বলেননি, তাদের তিনি উপহার দিয়েছিলেন।
আর একটা কথা মনে রাখতে হবে, যিনি লোকেশ্বরানন্দজি সবসময় বলতেন যে স্বামীজির মধ্যে একটা আভিজাত্য ছিল। যে বাড়িতে জন্মেছিলেন আভিজাত্যটা ছিল চূড়ান্ত। তাই কিরম করে সামাজিকভাবে ব্যবহার করতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ ছিলেন স্বামীজি। এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন বই পড়তে এবং চুপচাপ থাকতে। সেই বই পড়ার সুযোগটাই স্বামীজি পেলেন না। ৩৯ বছরে চলে গেলেন সেটা বড় কথা নয়। এই লড়াই শুরু হয়েছিল ২৯ বছর বয়স থেকে। ঠাকুর চলে গেলেন ১৮৮৬ সাল। ১৮৮৮ সাল থেকে পরিব্রাজক বিবেকানন্দ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরলেন, ভারতবর্ষটাকে খুব কাছ থেকে দেখলেন। আমাকে অনেকে বলেন যে স্বামীজির সমকালে কেউ ভারতবর্ষের কথা লিখতে পারলো না কেন, বা এখনো লিখতে পারলো না কেন। আমি বলি তার কারণ হচ্ছে যে স্বামীজি ভারতবর্ষটাকে দেখেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে ওপর স্বামীজির এতটা বিশ্বাস ছিল, তার উদাহরণ দিচ্ছি। পরিব্রাজক গ্রন্থে স্বামীজি এক জায়গায় লিখছেন ভারতবর্ষের যারা জাহাজে সাধারণ কর্মী হয়ে যায় তাদের কথা বলেছেন। সাহেবরা প্রচার করত যে এই কর্মীরা বিপদে বলে, সারেং মাল্লা এইসব যারা মাঝি মাল্লা, এরা বিপদে পড়লে ভয় পায় এবং এগোতে পারে না। এটা ছিল বিশ্বাস আমাদের। স্বামীজি কন্ট্রাডিক্ট করলেন, যখন বিপদ আসে সাহেব মাল্লা মাঝি তারা মদ খেয়ে পড়ে থাকে, ভয় এগোতে পারে না, এরা বুক চিতিয়ে এগোয় এবং কোনো বিপদ আসে না। দুটো লাইন মাত্র লিখেছেন, 3টে লাইন আপনারা পাবেন না। দুটো লাইনের মধ্যে আমাদের যে ডেলিভারেটলি ডিফেম করা হতো, যারা স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করতেন, যারা সাহেবদের পরিকল্পনা, যারা জোর গলায় বলেছেন। আর ওই সমকালে কেউ একথা লিখতে পারেননি, কারণ দেখেননি তো কেউ দেশটাকে। স্বামীজি একটা মাঝি মাল্লা জাহাজে করে যাচ্ছেন, তারা গরম পড়লে লাফিয়ে সমুদ্রে স্নান করে, কারণ বয়লার তো ভীষণ ইঞ্জিনটা গরম হয়ে যায়, সেটাও লিখছেন। এবং এদের কথা লিখছেন, যেখানে আছেন ভারতবর্ষের কথা ভাবছেন। এবং পরিব্রাজক বিবেকানন্দ, মনে রাখতে হবে পুনাতে ফ্রেঞ্চ শিখে ফেলেছিলেন, কিন্তু ফ্রেঞ্চটা পুনাতে শিখেছিলেন। তিনি কি জানতেন যে শিকাগোয় বিখ্যাত হবেন? তিনি কি জানতেন ইউরোপে যাবেন? তিনি কি জানতেন ফ্রান্সিস লেগেট বলবেন যে আপনি যদি ইউরোপে কাজ করতে চান হয় আপনাকে জার্মান জানতে হবে না ফ্রেঞ্চ জানতে হবে? সেই চিঠিও আমরা পড়েছি এখানে। তো কিন্তু ফ্রেঞ্চটা শিখে ফেলেছিলেন স্বামীজি দেশে থাকতে থাকতেই। দেশে কারুর সঙ্গে ফ্রেঞ্চে কথা বলতেন আমার মনে হয় না, কিন্তু শিখেছিলেন। ছবি আঁকা, একটা ছবি আঁকা ইটালিতে এক ভদ্রমহিলাকে স্বামীজি গেছেন, তাকে ছবি আঁকা শিখবেন, তাকে একটা ফল উপহার দিয়েছেন। তার কারণ গুরুকে গুরুদক্ষিণা না দিলে বিদ্যা অর্জন করা যায় না। কিন্তু সময়টা পেলেন কোথায়? তার যে ছবি আঁকার ক্যালিবার, তার কোনো ছবি আঁকেননি, আমরা কোনো ছবি একটি ছবি দেখেছি রামকৃষ্ণ মিশনের সিম্বল। ওই ছবিতেই বোঝা যায় যে কি গভীর বোধ ছিল। বোঝা যায় রণদা প্রসাদ দাশগুপ্ত, তিনি হ্যাভেলের ছাত্র ছিলেন, গভর্নমেন্ট আর্ট কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, তাকে বলেছিলেন যে ছবিটা হয়নি। ছবিটা কি? রথের ওপর হতাশ হয়ে পড়ে আছেন অর্জুন এবং পাশে শ্রী ভগবান তার দিকে তাকিয়ে আছেন। স্বামীজি বলেছিলেন যে অর্জুন ভেঙে পড়েছেন রথের মধ্যে, তার সারা মুখ দিয়ে মুখে বিষাদের ছায়া, আর শ্রী ভগবান করুণা মাখা মুখে শিষ্যর দিকে তাকিয়ে আছেন, বলছেন ক্লৈব্যং মাস্ম গমপার্থ। রণদা প্রসাদ বাবু বলেছিলেন আপনার কাছে বসে কিন্তু ছবি আঁকা শিখতে পারলে ভালো হতো। বলেছেন আবার ছবিটা এনে দেখাতে, সে আর সুযোগ পাননি দেখানোর। রণদাবাবুও দেখাননি, আর দেখালেও সেদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মঠে উপস্থিত ছিলেন না বলে উল্লেখ আমরা পাই না। কিন্তু স্বামীজি সেরম ছিলেন। এবং রাশি রাশি বই। আমার সব সময় মনে হয় যদি স্বামীজি আরেকটু লেখার সুযোগ পেতেন, যদি একটু স্বস্তি পেতেন, স্বস্তি স্বামীজি পেলেন না। স্বামীজি সম্বন্ধে ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বামীজির বন্ধু ছিলেন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি খ্রিস্টান হয়ে যান, আবার তিনি স্বামীজির কথায় হিন্দু ধর্মে ফেরত আসেন। তিনি বলেছিলেন ব্যথা যদি কোনোদিন শরীরিনী হয় তাহলে স্বামীজির শরীর ধারণ করবে। শান্তিনিকেতন থেকে যখন নেমেছেন হাওড়া স্টেশনে, খবর পেলেন স্বামীজি মারা গেছেন, বলছেন ব্যথা যদি কখনো শরীরিনী হয়, এবং বলেছিলেন ভাই নরেন চলো আবার আমরা বেদান্ত প্রচার করে পাশ্চাত্য মাতিয়ে দিই। স্বামীজি আমার শরীর ভেঙে গেছে, আমি আর যেতে পারবো না, এটা মঠ করেছি, কোনো রকমে তার উপায় করে দিই। স্বামীজি যে শারীরিকভাবে যন্ত্রণা পেয়েছেন, বইটা পড়তেই পারলেন না। তা সত্ত্বেও তো আমরা বই দেখি।
ফ্রেডরিক ম্যাক্সমূলারের বেদ বলরাম বাবুর বাড়িতে বসে পড়ছেন, সেখানেও তো বিপদ। মন দিয়ে বই পড়ছিলেন শিষ্যের সঙ্গে, সেখানে গিরিশ ঘোষ এসে দাঁড়ালেন। যেই গিরিশ ঘোষ এলেন, স্বামীজি থেকে বললেন যে জিসি তুমি তো এসব পড়লে না, সারা জীবন কেষ্ট বিষ্টু নিয়ে রইলে। গিরিশ ঘোষ বললেন ঠিক আছে, ঠিক বলেছো তুমি। এই বলে তিনি বেদরূপী রামকৃষ্ণের জয় বললেন। তারপর আগে বলো, ওই বাড়িতে 20টা পাতা পড়তে, এখন আর পাতা পড়ে না। ওই বাড়ির গুন্ডা কুলসিকে গুন্ডারা অত্যাচার করেছে, অনাথকে ঠকিয়ে গেছে, এদের জন্য কি ব্যবস্থা করলো বল। এই বেদ পড়া হচ্ছিল, স্বামীজি স্থান ত্যাগ করলেন, চলে গেলেন। তখন গিরিশ বলছেন যে তোর গুরুকে কেন মানি জানিস? শিষ্যকে বলছেন ওই মহাপ্রাণতার জন্য মানি। যেই দুঃখের কথা শুনলো তখন কাঁদতে কাঁদতে চলে গেল। ফিরে এলেন স্বামীজি, ফিরে এসে বললেন যে তাই তো এদের ব্যবস্থা করতে হবে, এদের জন্য কিছু করা। বেদতে কিন্তু আর পড়া হলো না। যেখানে যেখানে একটু কনসেন্ট্রেট করতে চেয়েছেন, সেখানেই কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হয়েছে। বেলুড় মঠ, আমি যখন বেলুড় মঠে যাই, তখন তো স্বামীজির বেলুড় মঠের কথা ভাবতে হয়। কি দারিদ্র, নিদারুণ দারিদ্র। স্বামী অবেদানন্দ যখন ইংল্যান্ডে ছিলেন, কি দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন। কি করে উপার্জন করবেন, কি করে চালাবেন, টাকা তো নেই। এখনকার যেমন সুবিধা আছে, মিশনে 1700 টাকার কোটি টাকার বেশি গত বছর 2024-25-এ খরচ হয়েছে। তখন ভাবুন, একটা পয়সা কেউ দিচ্ছে না। এবং স্বামীজি কি যেহেতু কলকাতায় মঠ করলেন, বেলুড়ে মঠ করলেন, এবং যেহেতু তিনি কায়স্থ ছিলেন, লোকে টাকার হাত বন্ধ করে দিল। বর্ষা ছিলেন বিদেশি ভক্তরা, তারাই মূল। এবং সেই দারিদ্র, তার মধ্যে যেদিন একটু স্বামীজি বই, যেদিন শরীর চলে যায় সেদিনও ক্লাস নিয়েছেন। ক্লাস কেন? ওই ঝালাই করে নেওয়ার জন্যে। এবং বিবেকানন্দের বোঝানো তো অন্য রকম। যদি কোনোদিন বাকচক্রের সুযোগ হয়, যেমন আমরা স্বামীজির চিঠিগুলো পড়ছি, যেমন আমরা স্বামীজির শিষ্যদের নিয়ে পড়েছি, যেমন আমরা স্বামীজির সংবাদ পড়েছি, যেমন স্বামীজির আত্মীয়দের নিয়ে, বাবা মাকে নিয়ে কথা বলেছি, ঠিক সেইভাবে এখানে স্বামীজির কর্মযোগ পড়ব। কর্মযোগ যদি স্বামীজি পড়েন, আর অন্য ভারতবর্ষে এত পণ্ডিত ছিলেন, কোনো কর্মযোগে স্বামীজি যে অ্যাঙ্গেল থেকে দেখেছেন সেই অ্যাঙ্গেলটা নেই। স্বামীজিকে ঠাকুর মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রবিন্দুতে বসে আছে মানুষ। নয়তো কেউ লিখতে পারেন যে আচার্য শঙ্কর মহাপণ্ডিত ছিলেন, কিন্তু হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। এটা আলাসিঙ্গা পেরুমলকে লেখেন, বলেন, চিঠিতে লেখেন, এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী শিষ্য সংবাদে বলেন। এবং অলি সেরাবুলকে বলেছিলেন যে আমি সেই দেবতার পূজারী, অজ্ঞারা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। বলছেন পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞান কাতর, এরাই তোমার দেবতা হন, এদের সেবায় পরম ধর্ম জানবে। আমার আরো স্বামীজি পড়ে এখন মনে হচ্ছে যে স্বামীজি আমরা যে কথামৃতে যে কদিন পাই, সে কদিনের বাইরেও ঠাকুরের কাছে যেতেন। এবং ঠাকুর যখন কাশীপুরে ছিলেন অসুস্থ, তখন স্বামীজিকে প্রত্যেক দিন ক্লাস নিতেন। ক্লাস না নিলে এই মানুষের এই বিরাট ব্যাপ্তি হতে পারে না। ঠাকুরের যে অনুভূতি, সেই অনুভূতিটি একদম স্বামীজির মধ্যে ঠাকুর দিয়েই দিতে পেরেছিলেন। তাই যা ইন্টারপ্রেট করেছেন, সেখান থেকে মানুষকে খুঁজে বের করেছেন। ভারতটাকে চিনিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, সাধারণ খেটে খাওয়া মানুষের ভারতবর্ষকে। তাই আমি উল্লেখ করলাম যে জাহাজের খালাসি মাঝি মাল্লাদের কথা বলতে গিয়েও তারা যে ভারতীয়, তার যে পরিশ্রমী, সে কথা তুলে এনেছেন। এই যে বই পড়তেন স্বামীজি, বিভিন্ন দেশের বই পড়তেন, এবং আনবায়াসড ওয়েতে। এইখানে যে বইয়ের কথা বলছেন, সব ফরাসি ভাষায় বই, ইংরেজিতে নয়। কারণ জুলে বাবা ইংরেজি জানতেন না। এই জুলে বাবা সম্বন্ধে আমার দীর্ঘ আলোচনা হতো স্বামী প্রভানন্দজির সঙ্গে। মহারাজ আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এবং অনেক সময় দুজনে স্বামীজি আলোচনায় কাটাতাম। জুলে বাবা শুধু ফ্রেঞ্চই জানতেন, ইংরেজি জানতেন না। তার বাড়িতে স্বামীজি আছেন কি, শুধু ফ্রেঞ্চে কথা বলবেন বলে। পল ডয়েসান স্বামীজির বন্ধু ছিলেন। 1896 সালে লেক লুসানে গেছেন। কেন? কারণ দুজন সংস্কৃতে কথা বলবেন বলে। এই যে আনন্দের মধ্যে থাকতেন, ফ্রেডরিক ম্যাক্সমূলারকে দেখে অবেদানন্দজি সংস্কৃতে কথা বলতে শুরু করেছিলেন। তো স্বামীজি বলে না, উনি সংস্কৃত জানেন না। এবং স্বামীজিরা পড়লেন কোথায়? তার বর্ণনা মহেন্দ্রনাথের বইতে আছে। দারিদ্র নিত্যসঙ্গী বরানগর মঠে, খাওয়া জুটছে না, পরনের পোশাক নেই, কিন্তু পঠন পাঠনটা চলছে। পঠন পাঠন তো স্বামীজির এমনি তৈরি হয়নি,
ছোট বয়স থেকে ভুবনেশ্বরী স্বামীজিকে পড়াতেন এবং বই পড়ার যে ভালোবাসা সেটি তিনি নরেন্দ্রনাথের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আবার, যেহেতু মণিশঙ্কর মুখোপাধ্যায়ের শরীর চলে গেছে, আমাকে খুব স্নেহ করতেন, আমি আবার সুলোচনাটি পড়ছি। সুলোচনা বিশ্বনাথ দত্তের লেখা উপন্যাস, সেটি গোপাল দত্তের নামে বেরিয়েছিল, বিশ্বনাথ দত্তের কাকা, স্বামীজির দাদু, কিন্তু স্বামী তাঁর লেখা, এবং সে ভাষা পড়লেই বোঝা যায় কি ভাষার ওপর দখল ছিল। জেনেটিক্যালি বিবেকানন্দ ওয়াজ ইন্টালেকচুয়াল, কিন্তু তো একা নন, তার দুই ভাইও তো সেরকম ইন্টালেকচুয়াল, তার দুই ভাইও তো বই নিয়ে ধরে জীবন কাটিয়েছেন। মহেন্দ্রনাথ সম্বন্ধে আমার একজন বিখ্যাত ঐতিহাসিক বলেছেন, তিনি হচ্ছেন ভারতের ইভেন বাতুতা, যা ভ্রমণ করেছেন ইউরোপটা, যা ভ্রমণ করেছেন এশিয়া, কল্পনা করার জন্য। ভূপেন্দ্রনাথ তো শিক্ষিত পণ্ডিত ছিলেন, স্বামীজিও এই রাশিকৃত বই আর চারদিকে শান্তি আমাকে পীড়িত করে এমন জিনিস এখানে নেই। তাকে কি পীড়িত করে? পীড়িত করে এখানকার চিঠি, এই পাচ্ছি না, এই মঠ চালাতে পারছি না, এই অসুবিধে হচ্ছে, কারণ তখন তো বেলুড় মঠ তৈরি হয়ে গেছে। প্রথম চিঠিতে তো বেলুড় মঠ নেই, স্বামী যখন পরিব্রাজকের আগের চিঠিগুলো লিখছেন, 1896 সালের চিঠিতে বেলুড় মঠ নেই, এখনকার চিঠিতে বেলুড় মঠ হয়ে গেছে, তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং সেই মঠের চারদিকে বই এবং শান্তি। যদি স্বামীজি বই পেতেন আমরা কি হতো? স্বামীজির নিজের লেখা একটি শ্রীরামকৃষ্ণের উপর বইয়ের প্রয়োজন ছিল। স্বামীজিকে যতবার বলা হয়েছিল, তিনি বলেছেন শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলবো না। এটাও যেমন একটা দিক। চিঠির মধ্যে আছে, সুরেন্দ্রনাথ মিত্র যখন লিখেছিলেন ঠাকুর সম্বন্ধে, বলেছিলেন তোমরা যেমন দেখেছো তেমনি বলবে। কেন? কারণ বাকি সব বইতে ঠাকুরের অবতারত্ব নিয়ে কথা ছিল, স্বামীজি এটির বিরুদ্ধে ছিলেন। ঠাকুর সম্বন্ধে স্বামীজি অ্যাসেসমেন্ট করেছিলেন প্রমোদ দাস মিত্রকে চিঠিতে, এক লাইন আছে, এক লাইন মাত্র, বলছেন বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে দেখিনি। স্বামীজির একটি চিঠি আছে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা 1895 সালে, সেখানে বলছেন তিনি মেয়েদের পোশাক পরতেন এবং বলছেন শিখিয়েছিলেন সব মেয়ের মধ্যেই মাকে দেখার। ঠাকুর ট্রান্সভার্সাইট নয়, কেন পোশাকটা পরেছিলেন? পড়েছিলেন মেয়েদের সম্বন্ধে ফিলিংটাকে ইন্টেন্স করার জন্যে। এবং বলছেন যে ভারতবর্ষের কোথায় বিপদ? ভারতবর্ষের মেয়েদের পায়ে দলা, এবং জাত জাত করে দেশটা শেষ হয়ে গেল। 1895 সালের চিঠি, মেয়েদের পায়ে দলা, এবং সেটি শেখাচ্ছেন কে? শ্রীরামকৃষ্ণ। কিভাবে শেখাচ্ছেন? নিজে মহিলাদের পোশাক পরে। তিনি মানসিকভাবে নারীদের সঙ্গে সংযুক্তিকরণ তার হয়েছিল, এবং তিনি শিখিয়েছিলেন নরেন্দ্রনাথকে, উজাড় করে দিয়েছিলেন নিজেকে। কাশীপুরে আমি নিশ্চিত তিনি নিজে স্পেশাল ক্লাস নিতেন, তার কথা কেউ বলেননি, না তিনি বলেছেন না স্বামীজি বলেছেন। দু লাইনে সেরে দিয়েছেন যে তিনি ছুঁয়ে দিলেন, মনে হলো একটা ইলেকট্রিক কারেন্ট আমার দেহের মধ্যে প্রবেশ করলো। তাকে বলতে যাব, দেখি তিনি কাঁদছেন। এই যে তোকে সব দিয়ে আমি ফকির হলুম, বাস্তবিক তিনি সব দিয়ে ফেলেছিলেন। একটা জিনিস দিয়েছিলেন, কনসেন্ট্রেশন। খুব কম সময়ের মধ্যে বইয়ের মধ্যে ডুবে যেতে পারতেন। এনসাইক্লোপিডিয়া পড়ছেন, সে গল্প আমরা জানি, যখন পরিব্রাজক বিবেকানন্দ এনসাইক্লোপিডিয়া পড়ছেন, পড়ে ফেরত দিয়ে আসছেন। আমাকে একজন বামপন্থী চিন্তাবিদ বলেছিলেন, ওসব তোমাদের গাল গল্প, ওইভাবে কেউ পড়তে পারে না, কেউ পাতা উল্টে যাবে আর মনে থাকবে তারা। পরে সাইকোলজি পড়তে গিয়ে দেখেছিলাম, যাদের এরকম, যারা গিফটেড হয়, তারা পাতাটা সোজা পড়ে না, একটা পাতা পড়ে, বাকিটা একেবারে শুষে নেয়। বিবেকানন্দ সেই শুষে নিতে পারতেন। এবং ভারতীয় দর্শনে আছে, আপনি মন দিয়ে কোনো বই পড়েন, শুধু চোখ পড়ে না, হৃদয় পড়ে না, দেহের প্রত্যেকটা সেল সেটা ধরে রাখে। বিবেকানন্দ সেইভাবে পড়তে পারতেন, তাই তিনি সবচেয়ে আনন্দ পেতেন যখন তার কাছে বই থাকতো। দরিদ্র মঠ এনসাইক্লোপিডিয়া কিনতে পারেননি, কিন্তু এনসাইক্লোপিডিয়া আনিয়ে পড়ে ফেলেছিলেন। কারণ কি আছে এনসাইক্লোপিডিয়ার মধ্যে? আমরা তো স্বামীজিকে দেখিনি, স্বামীজির পড়া নিয়ে বলতে পারবো না, কিন্তু রঙ্গনাথানন্দজিকে দেখেছিলাম। এমন কোনো সময় নেই বই পড়ছেন। যখন গোলপার্কে আসতেন তখন তো তার শরীর ভালো, আমি বয়স্ক মানুষের কথা বলছি না, দীর্ঘ জীবন, তার রোগ ভোগ হয়েছিল, সব সময় বই পড়ছেন। বই শুধু পড়ছেন না, আধুনিক বই সেইটি পড়ে ফেলছেন। আমার মনে আছে নেপালে গিয়েছিলাম, মহারাজ একটি বক্তৃতা করেছেন রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে, সেখানে বলেছিলেন রাসেলের কথা,
যে আমরা বিলিয়ার্ড বল হয়ে গেছি, আওয়ার ডিউটি ইজ টু কোলাইড এগেনস্ট ইচ আদার। সব সময় বইয়ের মধ্যে আছেন, সব সময় চিন্তার মধ্যে আছেন। বিবেকানন্দের এটি ছিল, সব সময় চিন্তার মধ্যে আছেন এবং চতুর্দিকে বইয়ের মধ্যেই তিনি শান্তি পেয়েছেন। আমরা বিবেকানন্দকে শান্তি দিতে পারিনি। আমরা বিবেকানন্দকে নানা সময় পীড়িত করেছি, নানাভাবে পর্যদুস্ত করেছি, নানাভাবে সমালোচনা করেছি। বারবার ভুলে গেছি ছেলেটার বয়স তো 30 বছর রে বাবা। যখন দেশে ফিরে এলেন সবাই প্রশ্ন করলো, স্বামীজি কি খেতেন? আমরা তো বিশ্বাস করি যে বাঙালি ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান জাতি। বিশ্বাস করি তো। যদি ইন্ডিয়ান মিররের এডিটর নরেন্দ্রনাথ সেন না হতেন, আমরা জানতেই পারতাম না বিবেকানন্দ শিকাগোয় কি বলেছেন। আমরা কেউ মানলামই না যে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন বিবেকানন্দ। তার কারণ হচ্ছে সাহেবরা আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করেছিল, আমরা আমাদের দর্শন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছিলাম। বিবেকানন্দের কাজের অ্যাসেসমেন্ট আমরা করলাম না। লোকটাকে কায়স্থ ছেলে বলে, লোকটিকে কালাপানি পার হচ্ছেন বলে পর্যদুস্ত করলেন। চলে গেলেন তখন 39 বছর বয়স, তখনও স্বস্তি নেই। বিবেকানন্দ এখনো স্বস্তি পান না, এখনো বহু লেখা হয়। কিছুদিন আগেই একজনের লেখা পড়লাম, তিনি বলেছেন যে বিবেকানন্দ যে বলছেন এসব ঠিক নয়। যিনি বলেছেন তিনি অর্ধেকটা বিবেকানন্দ পড়েছেন, তাই নাম আমি বলছি না, অর্ধেকটা পড়েছেন, পড়েনি, এখনো তার সমালোচনা আছে। সমালোচনা করে লাভ নেই। গুরু টু দ্য ওয়ার্ল্ড। যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। তিনি বিশ্বাস করেছেন ভারতবর্ষ আবার জাগবে, জড়ের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয় প্রেমের পতাকা নিয়ে। এটি বিবেকানন্দের বিশ্বাস ছিল। এবং আমরা যতই বলি, যতই যুদ্ধের দামামা পৃথিবীতে বাজুক, মনে রাখতে হবে অ্যানা ফ্র্যাঙ্কের চিঠি। অ্যানা ফ্র্যাঙ্ক বলেছিলেন, আর কিছু, আমি বুটের শব্দ শুনছি, এখনই কিছুক্ষণ পরেই সৈন্যরা এসে আমাদের নিয়ে যাবে, গ্যাস চেম্বারে মেরে ফেলবে, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীতে একদিন ফুল ফুটবে, পৃথিবীতে একদিন মানুষ হাসবে। অসাধারণ অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। বিবেকানন্দ সেটা বিশ্বাস করতেন এবং বিশ্বাস করতেন বলেই তার চিন্তা, তার দর্শন, তার ভাব নতুন প্রজন্মকেও একইভাবে অনুপ্রাণিত করে চলেছে। বিপ্লবীদের করেছিল একভাবে, আর এখনকার প্রজন্ম বলছে বিবেকানন্দ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যদি বাঁচতেই হয় আঁকড়ে ধরো বিবেকানন্দকে, যদি বাঁচতেই হয় বিবেকানন্দের চিন্তার মধ্যে বাঁচো। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।